স্বপ্না, মা, এক গ্লাস জল দাও তো। আর হ্যাঁ, খবরের কাগজটাও। সকালের হাঁটাহাঁটি সেরে ফেরা ৬৮ বছর বয়সী রামদাসজির এতটুকু বলার অপেক্ষা ছিল। তার পুত্রবধূ স্বপ্না রান্নাঘর থেকে এমনভাবে বেরিয়ে এলো যেন কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নামছে। শাড়ির আঁচল কোমরে শক্ত করে বাঁধা, মুখ রাগ আর ক্লান্তিতে তেতে লাল হয়েছিল, আর তারপর তার মুখ থেকে শব্দের বদলে যেন আগুন ঝরতে লাগল। এক তো সকাল সকাল বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করো, সবার প্রাতরাশ বানাও, ঘর সামলাও, আর এখন এদের জন্য খবরের কাগজও খুঁজে আনো। কিছু কাজ কি আপনি নিজেও করতে পারেন না? রামদাসজি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। পুত্রবধূর কর্কশ আওয়াজ তার কানে তীরের মতো বিঁধল। তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ চোখ নিচু করে নিলেন, যেন সব অভিযোগ স্বীকার করে নিলেন। তার এই নীরবতা স্বপ্নাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। চুপ করে গেলেন কেন? মুখে তালা লেগে গেল নাকি? বাইরে থেকেই তো আসছেন, দরজায় পড়ে থাকা খবরের কাগজটা তুলে আনতে গিয়ে আপনার হাত ক্ষয়ে যেত। রামদাসজি কাঁপা কাঁপা গলায় সাফাই দেওয়ার চেষ্টা করলেন। ও, ওটা মা, খবরের কাগজ বাইরে ছিল না। আমার মনে হলো হয়তো তোমাদের মধ্যে কেউ ভেতরে এনে থাকবে, তাই জিজ্ঞেস করে নিলাম। আমাদের কাছে এত ফুরসত নেই যে সকালে ঘুরে ফিরে আসবো আর নিশ্চিন্তে খবরের কাগজ পড়ব। সবার কাছে কাজকর্ম আছে, আপনার মতো সারাদিন হাত গুটিয়ে বসে থাকি না আমরা। স্বপ্না তখনও চিৎকার করেই যাচ্ছিল যে ঘরে চলতে থাকা এই প্রতিদিনের মহাভারতার মাঝখানে তাদের একমাত্র ছেলে রাজীব বাথরুম থেকে বাইরে এলো। সে উদাসীনভাবে বলল, আরে স্বপ্না, কেন সকাল সকাল ঘর মাথায় তুলেছ? দিয়ে দাও না তাকে খবরের কাগজ আর জল। এমন কি বড় ব্যাপার হয়ে গেল? রাজীবের এই কথা স্বপ্নাকে আরও উস্কে দিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে বলল, খুব দরদ উতলে পড়েছে নিজের বাবার ওপর? তাহলে কেন নিজে তার সেবা করো না? কিংবা একটা কাজ করো, ২-৪টে কাজের লোক লাগিয়ে দাও তোমার বাবার সেবার জন্য। রাজীব কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কাজের লোক রাখবো? এমনভাবে বলছো জন্য আমার কাছে গুপ্তধনের চাবি আছে। আমার মাইনেতে ঘর চলছে, সেটাই অনেক। স্বপ্না চায়ের ট্রে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করল। তাহলে নিজের বাবাকে বলো কিছু কাজকর্ম করতে, আমাদেরও একটু সুখ হোক। পাশে শর্মা আঙ্কেলকে দেখো, ৭০ বছর বয়সেও কত ফিটফাট। সারা জীবন সরকারি চাকরি করেছেন, বাচ্চাদের জন্য টাকা জমিয়েছেন, আর এখন প্রতি মাসে ৭০,০০০ পেনশন পাচ্ছেন। শহরের পশ এলাকায় এত জমকালো বাড়ি বানিয়ে দিচ্ছেন নিজের বাচ্চাদেরকে। গত সপ্তাহে তো নতুন গাড়িও কিনেছেন। আর একজন আপনার বাবা, অকর্মা, অলস, শুধু সারাদিন চেয়ার ভাঙুন, খবরের কাগজ পড়ুন আর চায়ের আবদার করুন। স্বপ্নার কণ্ঠস্বরে ব্যঙ্গ ছিল, আর প্রতিটি শব্দ রামদাসজির বুকে তীরের মতো বিঁধছিল। এই প্রথমবার নয় যখন স্বপ্না নিজের কথা দিয়ে রামদাসজির আত্মসম্মান মাটিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, ব্যঙ্গ করার ধরন, শব্দের ধার আর কণ্ঠস্বরের তীক্ষ্ণতা অবশ্যই বেড়ে গিয়েছিল। রামদাসজির অবস্থা এখন এমন হয়ে গিয়েছিল যেন ঘরে একটি পুরনো আসবাব, যা আর প্রয়োজনীয় নয়, কিন্তু বাড়ির লোক তা সরাতেও পারছে না। রাজীব সেখানেই দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। রামদাসজি এক মুহূর্তের জন্য তার ছেলের দিকে তাকালেন, এক দৃষ্টি যাতে প্রশ্ন ছিল এবং আশাও ছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে তার স্ত্রীর কথাগুলো অস্বীকারও করে না, আবার বাবার কষ্ট মেনেও নেয় না। এই বিষয়টি রামদাসজির হৃদয়ে কাটার মতো বিন্ত। এই গোলমালের মধ্যে স্বপ্না এবং রাজীবের ছেলে ও রামদাসজির নাতি সোনু একটু ভয় পেয়ে গেল। স্কুলের পুরো ইউনিফর্ম না পরেই সে ঘর থেকে বাইরে এলো। মায়ের আওয়াজ এত জোরে ছিল যে সেই ভেতরে পর্যন্ত কেঁপে উঠেছিল। সে চুপচাপ দাঁড়িয়েছিল, ভীত এবং হতবাক। তার নিষ্পাপ চোখ সেই দৃশ্যকে এমনভাবে দেখছিল যেন সে কোনো যুদ্ধ দেখছে, যেখানে এক পক্ষ চিৎকার করছে, অন্য পক্ষ সহ্য করছে, আর তৃতীয় পক্ষ নীরব থেকে তামাশা দেখছে। আর সে নিজেই জানত না যে সে কোন পক্ষে আছে। কিন্তু রামদাসজি কোনো অভিযোগ না করেই নিজের ঘরে চলে গেলেন। ঘরের এক কোণে সেই পুরনো চেয়ারটি রাখা ছিল, যেখানে একসময় তিনি তার ছেলেকে কোলে বসিয়ে গল্প শোনাতেন। আজ সেই চেয়ারটি তার নীরব একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছে। একসময় সেই দিনগুলো ছিল যখন এই ঘর হাসি আর আপনজনে ভরপুর থাকত। এখন তো প্রতিটি সকাল তার জন্য এক নতুন অপমান নিয়ে আসে। স্বপ্না সোনুকে ধমক দিল, যাও ইউনিফর্ম ঠিক করো, সব কিছুতে নাক গলাবার দরকার নেই। একটু পরেই সোনু স্কুলে চলে গেল এবং রাজীবও প্রতিদিনের মতো প্রাতরাশ সেরে ফাইল গুছিয়ে মোবাইল স্ক্রিনে ঝুঁকে ঝুঁকে অফিসের জন্য বেরিয়ে গেল। পেছনে রইল কেবল দুজন, একজন স্বপ্না আর একজন সেই মানুষ যে এই বাড়ির ভিত্তি ছিল, কিন্তু এখন একজন নামহীন ভাড়াটিয়ার মতো বাস করছিল। একটু পরে যেমন রীতি পালন করা হয় ঠিক তেমনই স্বপ্না একটি প্লেটে প্রাতরাশ তার দিকে বাড়িয়ে দিল এবং চুপচাপ চলে গেল। রামদাসজিও কিছু বললেন না। প্রাতরাশ করার পরে শুধু এমনিই না জানি কতক্ষণ চেয়ারে বসে রইলেন। সন্ধ্যার সময় তিনি তার লাঠিটি নিলেন এবং রোজকার মতো কিছুক্ষণ বাড়ির বাইরে গেলেন। যখন বাড়ি ফিরলেন, উঠোনে সোনু
তার 8 বছরের নাতি যেন তারই অপেক্ষায় বসেছিল। রামদাসজি যবে চটি খুলেছেন যে সোনু ছুটে এলো এবং কল করে বলল, দাদু দাদু, কাল তোমাকে আমার সাথে স্কুলে যেতে হবে। রামদাসজি ক্লান্ত পায়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বললেন, না বাবা, আমি কেন তোমার স্কুলে যাব? বাচ্চাদের স্কুলে তো মা বাবা যায়, তাই না? তোমার মাকে বলো, সে চলে যাবে। তার কণ্ঠে ক্লান্তি ছিল এবং চেহারা এখনও সকালের বিষণ্ণতায় ভরা ছিল। কিন্তু সোনু কি আর মানার পাত্র? সে তার ছোট হাত দিয়ে দাদাজির হাত ধরল এবং জেদি স্বরে বলল, না দাদু, শিক্ষক তোমাকে ডেকেছেন, তোমাকে আমার সাথে যেতেই হবে। রামদাসজি এক নজর রাজীব ও স্বপ্নার দিকে তাকালেন, যারা এখন বসার ঘরে বসে টিভি দেখছিল। কেউই বুঝতে পারছিল না যে সোনু হঠাৎ এরকম কেন বলছে। আচ্ছা ঠিক আছে বাবা, কাল সকালে দেখা যাবে। তিনি কথাটা এড়াতে চাইলেন, কিন্তু পরের দিন সকালে উঠেই সোনু আবার সেই একই জিদ শুরু করে দিল। আমাকে তো দাদুকে নিয়েই যেতে হবে, দাদুকে ডেকেছেন শিক্ষক। আধো ইউনিফর্মে সে এদিক ওদিক ছুটছিল, চিৎকার করছিল, দাদু তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। স্বপ্না যে রান্নাঘরে তার টিফিন তৈরি করছিল, সে বিরক্ত হয়ে বলল, এটা কি নতুন জিদ ধরেছ সোনু? দাদু কেন স্কুলে যাবেন? আমি তো আছি, শিক্ষক ডেকেছেন তো আমিই চলে যাব স্কুলে। কিন্তু সোনু মাথা নাড়িয়ে বলল, না মা, শিক্ষক দাদুকেই ডেকেছেন। রাজীব আস্তে করে তাকে কাছে বসালো এবং আদর করে জিজ্ঞেস করল, সোনু বাবা, বলো তো কেন দাদুকে নিয়ে যেতে হবে? মা বা আমিও তো যেতে পারি। সোনু নিষ্পাপভাবে বলল, বাবা, আজ আমাদের স্কুলে এক্সচেঞ্জ অ্যাক্টিভিটি আছে। এক্সচেঞ্জ অ্যাক্টিভিটি? এটা কি আবার? পাশে বসা স্বপ্না ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। হ্যাঁ মা। সোনু একটু বিরক্ত হয়ে গেল। তুমি এতটুকুও জানো না? ম্যাডাম বলেছেন যে ঘর থেকে এমন কোনো জিনিস নিয়ে আসতে হবে যা আমরা অন্য কারোর সাথে অদলবদল করতে পারি। রাজীব হেসে বলল, তাহলে বাবা, কোনো পুরনো খেলনা নিয়ে যাও যেটা তোমার কোনো কাজে লাগে না। তার বদলে তোমার শিক্ষক অন্য কোনো বাচ্চার খেলনা বা অন্য কোনো জিনিস দিয়ে দেবেন। সোনু খুব সরলভাবে মাথা নাড়ল এবং বলল, না বাবা, আমি তো সব খেলনা দিয়ে খেলি। আমাকে তো এমন জিনিস নিয়ে যেতে হবে যা বাড়িতে কোনো কাজের নয়, যা ফালতু, অর্থাৎ ইউজলেস। তাই আমি দাদুকে নিয়ে যাচ্ছি। ঘরে নীরবতা ছেয়ে গেল। সোনু বড় নিষ্পাপ চোখে বলল, ম্যাডাম বলেছিলেন যদি একজন মানুষের জন্য কিছু ইউজলেস হয় তবে তা অন্য কারোর জন্য ভ্যালুয়েবল হতে পারে। আর গতকাল মাই তো বলছিলেন যে দাদু কোনো কাজের নন। আমাদের তো তার প্রয়োজন নেই, হয়তো অন্য কারোর আছে। রাজীব হতবাক হয়ে গেল। স্বপ্না, যে এতক্ষণ সোনুর কথাগুলোকে হালকাভাবে নিচ্ছিল, তার মুখ সাদা হয়ে গেল। রামদাসজি সেখানেই দাঁড়িয়েছিলেন সোনুর পেছনে। সেই মুহূর্তে তার হৃদয়ে কি চলছিল তা কেউ জানে না, তবে তার চোখ বলছিল যে এই কথাগুলো তার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তিনি কিছু বললেন না, না সোনুকে বকলেন, না স্বপ্নার কাছে কোনো অভিযোগ করলেন, শুধু ঘুরে নিজের ঘরে চলে গেলেন। স্বপ্না এবং রাজীব কোনো মতে সোনুকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠালো। কিছুক্ষণ পরে সেখানে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। হ্যাঁ, স্বপ্না এবং রাজীব তাদের ছেলের বলা কথাগুলো পুনরায় বুদ্ধি করে হাসছিল ঠিকই। ঘরের ভেতরে রামদাসজি সবকিছু শুনতে পাচ্ছিলেন। চোখ থেকে জল গড়িয়ে গালে পড়ছিল। চেয়ারে বসে বসে তিনি দেওয়ালে টাঙানো সেই পুরনো ছবিটির দিকে দেখতে লাগলেন। একটি অস্পষ্ট ছবি যাতে 3টি মুখ ছিল, তিনি নিজে, তার স্ত্রী লক্ষ্মী এবং মাঝখানে দাঁড়ানো ছোট্ট রাজীব। এই বাড়িটাই ছিল যা তিনি এবং লক্ষ্মী মিলে তৈরি করেছিলেন। সেই সময় খুব বেশি কিছু ছিল না, না বড় টিভি, না ঝকঝকে মেঝে, না এসির ঠান্ডা বাতাস, কিন্তু যা ছিল তাতে আপনজন ছিল, উষ্ণতা ছিল। তখন রাজীব, তাদের একমাত্র ছেলে, ছিল তার পৃথিবী। তার জন্যে তিনি কতই না আপোস করেছেন, কতই না স্বপ্ন বিসর্জন দিয়েছেন। রাজীব তার জন্য শুধু ছেলে ছিল না, তার জীবনের উদ্দেশ্য ছিল। রামদাসজির জীবনের প্রতিটি দিন সেই ছোট মুদির দোকানের আশেপাশে ঘুরত, যা তিনি এলাকার সরু গলিতে শুরু করেছিলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি দোকানে দাঁড়িয়ে থাকতেন, গ্রাহকদের সঙ্গে হাসি ঠাট্টা, হিসাব নিকাশ এবং ছোট বড় সব প্রয়োজনের খেয়াল রাখা। লক্ষ্মী ঘর সামলাত এবং রামদাস দোকান। দুজনেরই একটাই স্বপ্ন ছিল, রাজীবকে পড়াশোনা করিয়ে বড় মানুষ করা। রাজীবের প্রতিটি ছোট বড় ইচ্ছা তাদের কাছে অনেক মূল্যবান ছিল। তার স্কুলের ফিজ, বই, টিউশন সবকিছুই তিনি নিজের পরিশ্রম দিয়ে পূরণ করেছেন। রাতে যখন দোকান বন্ধ থাকত, তখন রামদাস এবং লক্ষ্মী বসে রাজীবের ভবিষ্যতে স্বপ্ন বুনতেন। কিন্তু লক্ষ্মীর আকস্মিক অসুস্থতা বাড়ির সমস্ত সুখ কেড়ে নিল। হাসপাতালের বিল, ওষুধপত্র এবং শেষ পর্যন্ত লক্ষ্মীর চলে যাওয়া। রামদাসজি ভেঙে পড়লেন, কিন্তু রাজীবের জন্যে তিনি নিজেকে সামলালেন। দোকান তখনও চলছিল এবং রাজীব কলেজ শেষ করে ফেলেছিল। রামদাসজি নিশ্চিত ছিলেন যে তার ছেলে বড় মানুষ হবে। তারপর এলো সেই দিন,
যখন রাজীব তার সামনে এমন এক কথা বলল যা তার জগৎ কাঁপিয়ে দিল। রাজীব একটি স্টার্টআপ শুরু করার স্বপ্ন দেখছিল। বাবা, আমার লাখ লাখ টাকা চাই। যদি আমি এই ব্যবসা শুরু করতে পারি তবে আমাদের জীবন পাল্টে যাবে, কিন্তু এর জন্য টাকা চাই, রাজীব বলল। রামদাসজি তার ছেলের চোখে সেই একই স্বপ্ন দেখলেন যা একসময় তিনি এবং লক্ষ্মী দেখেছিলেন। কিছু পাওয়ার জিদ দেখলেন তার ছেলের চোখে, আর তার কথায় তিনি নিজের দোকান, যা তার জীবনের ভিত্তি ছিল, তা বন্ধক রেখে দিলেন। লাখ লাখ টাকা ঋণ নিলেন এবং সব টাকা রাজীবকে দিয়ে দিলেন এবং তাকে সফল হওয়ার আশীর্বাদ করলেন। কিন্তু তার হৃদয়ে একটি অজানা ভয়ও ছিল। রাজীবের স্টার্টআপ শুরু তো হল, কিন্তু দ্রুতই ডুবে গেল। ভুল সিদ্ধান্ত, অভিজ্ঞতার অভাব এবং বাজারের মন্দা সবকিছু ধ্বংস করে দিল। ঋণ বাড়তে থাকল এবং সুদের বোঝা রামদাসজির কাঁধে চেপে বসল। রাজীব না ঋণ শোধ করার চেষ্টা করল, না তার বাবার অবস্থা বোঝার। রামদাসজি দিন রাত পরিশ্রম করতেন, কিন্তু ঋণের পাহাড় কম হওয়ার নামই নিচ্ছিল না। সুদ মূলধনকে গিলে ফেলেছিল, আর যে দোকানে একসময় ধারে দেওয়া মালপত্রের খাতাপত্র ভরা থাকত তা এখন নিজেই ঋণের কবলে যেতে তৈরি ছিল। অবশেষে একদিন মহাজন বলল, এখন হয় টাকা দিন, না হয় দোকান ছাড়ুন। আর সেই দিন রামদাসজি চুপচাপ চাবি মহাজনের হাতে রেখে দিলেন। রামদাসজি খালি হাতে রইলেন, না দোকান, না টাকা, না সম্মান। রাজীব পরে একটি ছোটখাটো চাকরি পেল, পরে সে চাকরিতে পদোন্নতিও পেল। রামদাসজি কখনো অভিযোগ করেননি। সেই দোকানটি শুধু ইট পাথরের ছিল না, তা ছিল তার জীবন, তার বছরের পর বছরের পরিশ্রম। তবুও তিনি তার ছেলেকে ক্ষমা করে দিলেন। আর যে ছেলের জন্য তিনি নিজেকে শেষ করে দিলেন, আজ সেই ছেলের এবং তার স্ত্রীর চোখে তিনি অকেজো হয়ে গেলেন। ফালতু, অকর্মা, না জানি আরও কত কি বলে ডাকত তার পুত্রবধূ। রামদাসজির মনে হচ্ছিল যেন কেউ তার বুকে পাথর রেখে পিষে দিচ্ছে। আজ পর্যন্ত কোনো মতে এই বাড়িতে নিজের জীবন কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু আজ তার আত্মসম্মানে আঘাত লেগেছিল এবং সেই আঘাত এখন আর সহ্য করা যাচ্ছিল না। তার শুধু সম্মান দরকার ছিল, কিন্তু ঘরের চার দেওয়ালের মধ্যে এখন তা আর অবশিষ্ট ছিল না। তার মনে একটি কঠিন সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল, তিনি আর এই বাড়িতে থাকবেন না। দুপুরবেলা স্বপ্না তার ঘরে এসির ঠান্ডা হাওয়ায় বিশ্রাম নিচ্ছিল। সোনু প্রতিবেশীর বাচ্চার সাথে খেলতে গিয়েছিল এবং রাজীব অফিসে ছিল। রামদাসজি ধীরে ধীরে নিজের আলমারি খুললেন। তিনি একটি ছোট ব্যাগ বের করে 2-3 জোড়া কাপড়ের সাথে প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করলেন। কিন্তু একটি সমস্যা ছিল, টাকা। তার পকেট খালি ছিল। আলমারি খুলে দেখলেন 50 টাকার 2টি নোট ছাড়া আর কিছুই নেই। তার নজর বাড়ির কোণে তৈরি ছোট মন্দিরের দিকে পড়ল। মন্দিরে ভগবানের মূর্তির সামনে একটি ছোট বাক্স রাখা ছিল, যাতে ভগবানকে দেওয়া 5 টাকা এবং 10 টাকার নোট রাখা ছিল। রামদাসজি এক মুহূর্তের জন্য দ্বিধা অনুভব করলেন। এটা ভগবানের টাকা। তার মনে চিন্তা এলো, কিন্তু তারপর তিনি নিজেকে বোঝালেন যে ভগবান আমাকে এই বাড়িতে অপমানিত হতে দেখছেন, তিনি হয়তো আমাকে ক্ষমা করে দেবেন। তিনি ধীরে ধীরে বাক্সটি খুললেন এবং নোট বের করতে শুরু করলেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, ধীরে ধীরে গুনতে গুনতে তার হাতে প্রায় 1000 টাকা এলো। তিনি ভগবানের মূর্তির দিকে তাকালেন, হাত জোড় করলেন এবং ধীর কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করে দিও প্রভু। আমি সবসময় তোমার উপর ভরসা রেখেছি। এখন শুধু এতটুকু সাহায্য করো যেন আমি আমার বাকি জীবন সম্মানের সাথে কাটাতে পারি। তিনি মন্দিরে মাথা ঠেকালেন, নিজের ব্যাগ কাঁধে নিলেন এবং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাইরে সূর্য অস্ত যাচ্ছিল। কোথায় যাবেন তা তিনি জানতেন না, শুধু এতটুকুই জানতেন যে এখন তিনি আর সেই বাড়িতে থাকতে পারবেন না যেখানে তার সম্মানকে প্রতিদিন পিষে ফেলা হতো। তিনি মহল্লার গলি দিয়ে গেলেন যেখানে একসময় তার দোকান ছিল। এখন সেখানে একটি ঝলমলে বেকারি ছিল, যার কাঁচের উপর বড় বড় অক্ষরে লেখা ছিল সুইট ডিলাইটস। এক মুহূর্তের জন্য তার চোখ সেই জায়গাটি খুঁজতে লাগল যেখানে একসময় তার তক্তা রাখা থাকত, যেখানে তিনি পুরো দাপটের সাথে বসতেন। কিন্তু এখন সেই জায়গাটি অন্য কারো ছিল। তার হৃদয়ে একটি যন্ত্রণা অনুভব হল, তবে একই সাথে একটি অদ্ভুত সাহসও। না, তিনি মনে মনে বললেন, আমি এখনও হারিনি। তিনি এগিয়ে চললেন এই না জেনে যে রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে যখন তার পা ক্লান্ত হয়ে পড়ল, তিনি একটি পার্কের কাছে পৌঁছলেন। পার্কের ঘাসের উপর সূর্যের শেষ আলো ছড়িয়েছিল। পার্কে একটি খালি বেঞ্চ দেখে তিনি চুপচাপ গিয়ে বসে গেলেন। দেখলেন যে সামনে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছে। কেউ দোলনায় দুলছে, তো অন্যদিকে কিছু বাচ্চা পিট্টু খেলছিল। তাদের শিশুসুলভ হাসি এবং নিষ্পাপ দুষ্টিমি দেখে রামদাসজির হাসি পেল। তারপর সেই নিষ্পাপ মুখগুলো দেখে হঠাৎই অতীতের স্মৃতিগুলোর জানালা খুলে গেল।
তার ছেলে রাজীবের শৈশব তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠল। ছোট ছোট হাতে ঘুড়ি ধরার জিদ, তার কাঁধে চড়ে ঘোড়া, রাবারের বল দিয়ে ক্রিকেট খেলা, দোকানের কাউন্টারে রাখা টফি চকলেট লুকিয়ে তুলে নিয়ে পালিয়ে যাওয়া। ভাবতে ভাবতে তার চোখ ছলছল করে উঠল। রাত গভীর হতে লাগল। পার্কের বাচ্চারা ধীরে ধীরে তাদের বাড়ি ফিরে গেল এবং নীরবতা নেমে এলো। রামদাসজি সেই একই বেঞ্চের উপর শুয়ে পড়লেন। এদিকে যখন রাজীব রাতে বাড়ি ফিরল, দরজা খুলতেই সোনু ছুটে তার কাছে এলো। বাবা, দাদু, দাদু কোথাও চলে গেছেন। রাজীব চমকে গেল। কি? কখন? কার সাথে? রাজীব সাথে সাথে ভেতরে ছুটল। ঘরের অবস্থা তেমনই ছিল, কিন্তু বিছানায় কেউ ছিল না। স্বপ্না, বাবা কোথায়? সে জোরে গলায় স্ত্রীকে ডাকল। স্বপ্না ঘর থেকে বেরিয়ে এসে বলল, আমি কি করে জানব? আমি যখন সন্ধ্যায় ঘুম থেকে উঠলাম তার আগেই তিনি চলে গেছেন। কোথায় গেলেন, কেন গেলেন আমি জানি না। রাজীবের কপালে ভাঁজ পড়ল। তাহলে তুমি খোঁজনিও? স্বপ্না কাঁধ ঝাঁকাল এবং তারপর উদাসীন সুরে বলল, আরে বেশি চিন্তা করো না, নিজের থেকেই ফিরে আসবেন। তাছাড়া তার কাছে কি এমন ধন ছিল? না তার লাখ লাখ পেনশন আসত, না তার এখানে কোনো দরকার ছিল। তার কথা শুনে রাজীব মাথা ধরে বসে পড়ল। রাত গভীর হতে লাগল। পার্কে নীরবতা ছেয়ে গিয়েছিল। যে বেঞ্চে রামদাসজি শুয়েছিলেন তার উপরিভাগ শক্ত এবং ঠান্ডা ছিল। কাঠের রুক্ষ ধারগুলো তার পিঠে বিঁধছিল। তিনি কোনো মতে বেঞ্চের ওপর শুয়ে পড়লেন। মাথার নিচে ব্যাগটি বালিশ বানিয়ে নিলেন। কিছুক্ষণ পরে ঘুম তাকে নিজের কোলে টেনে নিল। কিন্তু ঘুম তখনও পুরোপুরি জেকে বাসেনি যে মশার আক্রমণ শুরু হয়ে গেল। তার মুখ, হাত এবং গলায় মশা ভনভন করতে লাগল। যেখানে সুযোগ পেত কামড়ে দিত। রামদাসজি বিরক্তি নিয়ে হাত নাড়লেন। মশা তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তারা আরও জেদি হয়ে ফিরে আসত। শেষমেশ তিনি ব্যাগ থেকে একটি পুরনো চাদর বের করলেন। মশাগুলোকে হাওয়ায় উড়িয়ে চাদরটি নিজের গায়ে দিয়ে আবার শুয়ে পড়লেন। ঘুম এবার ধীরে ধীরে ফিরছিল, কিন্তু এই শান্তিও বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ একটি কর্কশ আওয়াজ তার ঘুম ভেঙে দিল। এই বাবুজি, ওঠো, এখানে রাতে ঘুমোনো বারণ। পার্কের চৌকিদার, একটি লম্বা চওড়া লোক, লাঠি ঠুকঠুক করতে করতে তার পাশে এসে দাঁড়াল। পার্ক রাতে বন্ধ হয়ে যায়, আপনাকে এখান থেকে যেতে হবে। রামদাসজি ধীরে ধীরে চোখ খুললেন। চৌকিদারের টর্চের আলো তার চোখে বিঁধছিল। তিনি চাদর গুটিয়ে নিলেন, ব্যাগ নিলেন এবং কিছু না বলে বেঞ্চ থেকে উঠে গেলেন। কোথায় যাব? তার মনে প্রশ্ন এলো, কিন্তু তিনি চৌকিদারকে কিছু বললেন না। তার পা ভারী ছিল। তিনি পার্ক থেকে বাইরে এলেন এবং গেটের কাছেই বসে কোনো মতে সারা রাত কাটালেন। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি আকাশকে গোলাপি রঙে রাঙাল, রামদাসজি আবার সাহস সঞ্চয় করলেন। নিজের ব্যাগটি নিলেন এবং আবার বেরিয়ে পড়লেন। পার্কের ঠিক বাইরে একটি পুরনো চায়ের দোকান ছিল, যেখানে সকাল সকাল কিছু লোক চায়ের চুমুকের সাথে দিনের শুরু করছিল। চাওয়ালা একজন মাঝবয়সী লোক, খুব যত্ন করে আশেপাশে দাঁড়ানো লোকজনকে চা বানিয়ে দিচ্ছিল। রামদাসজিকে দেখে সে হেসে বলল, আরে বাবুজি, আসুন, নিন, চা পান করুন, গরম গরম বানিয়েছি। রামদাসজি হালকা হাসলেন এবং চায়ের গ্লাসটি নিলেন। তিনি দোকানের একপাশে বসে গেলেন। পাশে রাখা খবরের কাগজটি তার চোখে পড়ল। তিনি সেটি হাতে নিলেন। তখনই তার নজর খবরের কাগজের একটি ছোট কলামে পড়ল। লেখাটি এমন ছিল যে তিনি পড়ে হতবাক হয়ে গেলেন। ভাড়ায় বাবা চাই, বয়স 65 থেকে 70 বছরের মধ্যে, দ্রুত এই নম্বরে যোগাযোগ করুন। রামদাসজির হাত থেমে গেল। প্রথমে তো তার ঠোঁটে হালকা হাসি এলো। ভাড়ায় বাবা? এই পৃথিবী এখন পাগলামির চরমে পৌঁছে গেছে। চাওয়ালা তার হাসি দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার বাবুজি, খবরের কাগজে কোনো কৌতুক পড়লেন নাকি? রামদাসজি হালকা করে মাথা নাড়লেন এবং বললেন, আরে না ভাই, কেউ ভাড়ায় বাবা খুঁজছে। এটা কি ধরনের পাগলামি? চাওয়ালা কাঁধ ঝাঁকালো এবং হেসে বলল, আরে বাবুজি, আজকাল সব বিক্রি হয়, সম্পর্ক, আত্মীয়তা, সব কিছু। সে আবার চা বানাতে মনোযোগ দিল। রামদাসজির মন এখন সেই বিজ্ঞাপনে আটকে গিয়েছিল। তিনি চিন্তায় ডুবে গেলেন। ভাড়ায় বাবা, এই চিন্তা যা প্রথমে পাগলামি লেগেছিল, এখন তার মস্তিষ্কে গভীরভাবে প্রবেশ করছিল। তিনি চায়ের শেষ চুম্বকটি নিলেন এবং অনেকক্ষণ সেই বিজ্ঞাপনে লেখা শব্দগুলো দেখতে থাকলেন। তারপর চুপচাপ পকেট থেকে রুমাল বের করলেন, কপালে ঘাম মুছলেন এবং বললেন, বাবা, একবার তোমার ফোনটা দেবে তো? চাওয়ালা কিছুটা অবাক হয়ে বলল, ফোন? হ্যাঁ বাবুজি, নিন। তিনি কাপা হাতে নম্বরটি মেলালেন। হৃৎস্পন্দন যেন কোনো অজানা মোড়ে ছুটছিল।
কিছু সেকেন্ডের রিংয়ের পর কলটি উঠায়া হলো। হ্যালো, একজন যুবকের কণ্ঠস্বর। হ্যালো বাবা, আমি আজ খবরের কাগজে আপনার বিজ্ঞাপন দেখলাম। আপনি বাবার প্রয়োজন জানিয়েছেন? কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর অন্য দিক থেকে আওয়াজ এলো। জি হ্যাঁ, আপনি কে? নাম রামদাস, বয়স ৬৮ বছর। এখনও অকেজো তো হইনি, শুধু বাড়িতে বেকার বলে বিবেচিত হয়েছি। কয়েক সেকেন্ড ফোনটির ওপারে নীরবতা বজায় ছিল। তারপর ছেলেটির কণ্ঠে কিছুটা স্বস্তি এলো। আপনি আসতে পারেন আঙ্কেল, আমরা সামনাসামনি কথা বলতে পারি। ঠিকানা বলো বাবা, এখনই রওনা হচ্ছি। রাঘব ফরিদাবাদের ঠিকানা দিল। সেটা রামদাসজির শহর পালওয়ালের কাছাকাছিই ছিল। দূরত্ব প্রায় ১ ঘণ্টার। রামদাসজি আকাশের দিকে তাকালেন, ভগবানকে স্মরণ করে হাত জোড় করলেন, তারপর উঠলেন এবং বাস স্ট্যান্ডের দিকে রওনা হলেন। বাসের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে রামদাসজির সেই সব মনে পড়ছিল যা তিনি পেছনে ফেলে এসেছিলেন, নিজের বাড়ি, ছেলে, পুত্রবধূ এবং নিষ্পাপ নাতি। কিন্তু এখন তিনি নিজের মনকে বোঝাতে বোঝাতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ১ ঘণ্টা পর বাস ফরিদাবাদ শহরের বাস স্ট্যান্ডে থামল। রামদাসজি ব্যাগ নিলেন এবং বাইরে এলেন। রাঘব আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, নীল শার্ট, কালো ট্রাউজারে, হাতে একটি গোলাপি ফাইল এবং চোখে এক অদ্ভুত আশা। আঙ্কেল, রাঘব ইতস্তত করে জিজ্ঞেস করল। হ্যাঁ বাবা, আমি রামদাস। দুজন প্রথমবার একে অপরকে দেখল। একজন সে যার ছেলের প্রয়োজন ছিল এবং অন্যজন সে যার বাবার প্রয়োজন ছিল। রাঘব তাকে কাছের একটি ক্যাফেতে বসাল। কথা শুরু হল। আঙ্কেল, আমি জানি এটা কিছুটা অদ্ভুত, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। রামদাসজি গভীর দৃষ্টিতে রাঘবের দিকে তাকালেন এবং বললেন, বাবা, আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু এই ভাড়ায় বাবার ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। স্পষ্ট করে বলো, ব্যাপারটা কি? রাঘব তার গল্প শুরু করল। আঙ্কেল, আমি অনাথ। আমার মা বাবা ছোটবেলাতেই এক দুর্ঘটনায় মারা যান। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি এবং আজ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করি। বেতন ভালো, জীবন গুছিয়ে নিয়েছি। কিন্তু তার কণ্ঠে একটি বাধা এলো। কিন্তু আমার কোনো পরিবার নেই। রামদাসজির চোখ ছোট হয়ে গেল। তাহলে এই বিজ্ঞাপন কেন? রাঘব চোখ নামাল এবং বলল, আমি একটি মেয়েকে ভালোবাসি। তার নাম সিয়া। আমরা বহু বছর ধরে একে অপরকে জানি এবং একে অপরকে বিয়ে করতে চাই। কিন্তু সিয়ার বাবা, যিনি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্নেল, তিনি তার মেয়ের বিয়ে কোনো সম্ভ্রান্ত প্রভাবশালী পরিবারে দিতে চান। তার কাছে টাকা, চাকরি এত গুরুত্বপূর্ণ নয় যতটা মা বাবা এবং বংশ। আর আমার কাছে তো কিছুই নেই। রামদাসজি স্তম্ভিত হয়ে গেলেন। তাহলে তুমি চাও যে আমি? রাঘবের চোখ জলে ভরে এলো। আমি সিয়াকে বিয়ে করতে চাই, সেও আমাকে ভালোবাসে, কিন্তু তার বাবা মানবেন না। তাই আমি চাই যে আপনি আমার বাবা সেজে সিয়ার পরিবারের সাথে দেখা করুন। বাস একবার তাদের সামনে আমার পরিবারের ভূমিকা পালন করুন। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি আপনাকে এর জন্য ১০,০০০ টাকা অগ্রিম দেব। শুনে রামদাসজির হৃৎস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে গেল। কিন্তু সত্যিটা এটাও ছিল যে এখন তার কাছে বাড়ি ছিল না, কোনো ঠিকানা ছিল না। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে বাবা, যদি আমার উপস্থিতিতে তোমার জীবন সুন্দর হতে পারে, তবে আমি এই ভূমিকা পালন করব। শুনে রাঘবের মুখে স্বস্তি ছড়িয়ে পড়ল। তখনই রাঘবের ফোন বাজল। সিয়া? সে তাড়াতাড়ি ফোন ধরল। অন্যদিকে একটি উদ্বিগ্ন কণ্ঠস্বর এলো। রাঘব, তুমি কিছু করেছ কি না? এমন না হয় যে আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে যায়। রাঘব রামদাসজির দিকে তাকাল, যার উপস্থিতি এখন তার জন্য একটি সমাধান হয়ে উঠেছিল। সে একটি গভীর নিঃশ্বাস নিল এবং বলল, সিয়া, চিন্তা করো না, আমি বাবার ব্যবস্থা করে ফেলেছি। আমরা শীঘ্রই তোমার বাবার সাথে দেখা করতে আসব। সিয়া তার বাবার স্বভাব সম্পর্কে ভালোভাবেই জানত। কঠোর নিয়মানুবর্তী, প্রশ্নপূর্ণ এবং যে কোনো মিথ্যা সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারতেন। তাই সে রাঘবকে বলল, ঠিক আছে, তাহলে কাল আমি আসছি। আমরা একবার রিহার্সাল করে নেব। আমি চাই না যে বাবার সামনে কোনো ভুল হোক এবং পরিস্থিতি বিগড়ে যায়। রাঘব সম্মতিতে মাথা নাড়ল। রামদাসজি রাঘবের বাড়িতেই ছিলেন। বাড়িটি বেশ বড় ছিল। রান্না করার জন্য একজন কাজের লোক ছিল।
সেই সন্ধ্যায় যখন রাঘব এবং রামদাসজি ডাইনিং টেবিলে একসাথে খাবার খাচ্ছিলেন, দরজায় বেল বাজল। সিয়া ছিল। সে সাধারণ সালোয়ার কামিজ পরেছিল, কিন্তু তার চোখে এমন একটি চমক ছিল যা ভালোবাসা এবং আশা দিয়ে জ্বলে উঠছিল। সে রামদাসজিকে দেখল এবং দ্বিধা না করে তার পা ছুঁয়ে প্রণাম করল, যেন সে সত্যিই তার পুত্রবধূ। রামদাসজি এক মুহূর্তের জন্য থমকে গেলেন এবং আশীর্বাদ দিলেন, সৌম্যবতী হও মা। রিহার্সাল শুরু হল। সিয়া প্রশ্নের তালিকা তৈরি করে এনেছিল। আপনার নাম? আপনি কি করতেন? রাঘবের স্কুলিং কোথা থেকে হয়েছে? আপনার পৈতৃক বাড়ি কোথায়? প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করা হলো, কিন্তু সমস্যা ছিল রামদাসজি বারবার রাঘবকে রাজীব বলে ডাকতে শুরু করতেন। রাঘব এবং সিয়া একে অপরের দিকে তাকাত এবং হাসি চেপে রাখা কঠিন হয়ে যেত। কখনো কখনো তো রামদাসজিও নিজেই হেসে উঠতেন। আরে আঙ্কেল, আমি রাঘব, রাজীব নই। বার্ধক্য তো বাবা, অভ্যাস সহজে পরিবর্তন হয় না। রামদাসজি বললেন এবং আবার হাসতে লাগলেন। তাছাড়া বাবা, আমি তোমার বাবা, আঙ্কেল নই। তিনজনেই এই কথা শুনে হো হো করে হেসে উঠল। রিহার্সালের সময় এমনও বহুবার হল যে রামদাসজির কথাগুলো এত খাঁটি এবং আবেগপূর্ণ হয়ে উঠত যে রাঘব এবং সিয়া চুপ করে শুনতে থাকত। মাঝে মাঝে তিনি নিজের আসল জীবনের কথা বলতে শুরু করলে আবেগপ্রবণ হয়ে পড়তেন। রাঘব এবং সিয়াও রামদাসজির কষ্টের গভীরতা আন্দাজ করতে পেরেছিল। তাকে কাঁদতে দেখে সিয়া তার অশ্রু মুছিয়ে দিত, তখন রাঘব স্নেহের সাথে তাকে জড়িয়ে ধরত। রিহার্সালের পরে সিয়া পরামর্শ দিল যে রামদাসজির জন্য কিছু নতুন পোশাক কেনা হোক এবং তিনজন কাছের বাজারে রওনা হল। একটি শোরুম থেকে তারা রামদাসজির জন্য 2-3 জোড়া কুর্তা পাজামা এবং 1 জোড়া চপ্পল নির্বাচন করল। পরে দেখতে রাঘব এবং সিয়া একস্বরে বলে উঠল, এই তো হলো আসল কথা। রামদাসজি আয়নায় নিজেকে দেখলেন এবং হাসলেন। বাজারে বেশ কিছুক্ষণ সময় কাটল। পোশাক কেনার পর সবাই একসাথে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গেল। তিনজন একসাথে বসে হাসাহাসি করতে করতে খাবার খাচ্ছিল। একটি পরিবারের মতো পরিবেশ তৈরি হয়েছিল। পরের দিন সকালে সবাই প্রস্তুত ছিল। সিয়া ফোন করে জানালো যে তার বাবা সন্ধ্যা 5টায় বাড়িতে দেখা করতে পারেন। রাঘব ঘাবড়ে গিয়েছিল। যদি কিছু ভুল হয়, যদি কোনোভাবে পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যায়? রাঘব রাস্তায় বলল। কিন্তু রামুদাসজি তার কাঁধে হাত রাখলেন। নিজের ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। সিয়া বাড়ির দরজা খুলল এবং তাদের ভেতরে আসতে বলল। কর্নেল সাহেব তার স্ত্রীর সাথে বাইরে এলেন। তিনি রাঘব এবং রামদাসজিকে মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, আচ্ছা, তাহলে আপনি হলেন রাঘবের বাবা। আসুন, ভেতরে আসুন। কথোপকথন শুরু হল। কর্নেল সাহেব রাঘবের চাকরি এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলেন। তারপর রামদাসজির দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তো ভাই সাহেব, আপনি আমাদের নিজের সম্পর্কে কিছু বলুন। আপনি কি করতেন? কোথা থেকে এসেছেন? যেমনটা ঠিক করা হয়েছিল রামদাসজি তেমনই বলতে লাগলেন। জি, কানপুর থেকে। সেখানে একটি জেনারেল স্টোর চালাতাম। ভালোই ব্যবসা ছিল, অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম। কিন্তু তারপর রাঘবের চাকরি এই শহরে হলো, খুব ভালো টাকা উপার্জন করতে শুরু করল। তখন সে বলল, বাবা, এখন আর একা থেকো না, আমার কাছে চলে এসো। রাঘবের মা অনেক আগেই চলে গিয়েছিলেন। তখন থেকে শুধু আমি আর রাঘব সেখানে থাকতাম। সব কিছু ছিল, শুধু ছেলের সঙ্গ ছিল না। তাই ব্যবসা ছেড়ে আমি এখানে চলে এলাম, আমার প্রিয় ছেলের কাছে। রাঘবের কাঁধে হাত রাখতে রাখতে রামদাসজি বললেন। এই কথা শুনে রাঘব এবং সিয়া একে অপরের দিকে তাকালো, যেন তাদের বিশ্বাস হচ্ছিল না যে সবকিছু এত ঠিকঠাক চলছে। কর্নেলের প্রতিটি প্রশ্নের জবাব রামদাসজি এত আত্মবিশ্বাস এবং দক্ষতার সাথে দিলেন যে কর্নেল সাহেব প্রভাবিত হলেন। কোথার থেকে এমন মনে হচ্ছিল না যে এটি একটি সাজানো সম্পর্ক। তিনি রাঘবের প্রশংসা করলেন, তার পরিশ্রমের গল্প শোনালেন এবং এটা বোঝালেন যে তিনি তার ছেলেকে কতটা ভালোবাসেন। কিছুক্ষণ কথা বলার পর রাঘব এবং রামদাসজি বিদায় নিলেন। বাইরে বেরোনোর সময় সিয়া রামদাসজির হাত আলতো করে ধরল এবং ফিসফিস করে বলল, বাবা, আপনি আজ শুধু তারই নয়, আমাদেরও মন জয় করে নিলেন। রামদাসজির চোখ ছলছল করছিল। তিনি এখন আর অভিনয় করছিলেন না। তিনি নিজেকে একজন বাবার স্থানেই দেখছিলেন, যিনি তার ছেলের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের চলে যাওয়ার পর কর্নেল সাহেব সিয়ার দিকে তাকালেন এবং বললেন, মা, তোমার সিদ্ধান্ত কি? বাবা, আমার রাঘব এবং তার বাবার ওপর পূর্ণ বিশ্বাস আছে। সিয়া বলল। সিয়ার মাও রাঘবকে পছন্দ করলেন। কিছুক্ষণ পরে তারা রামদাসজিকে ফোন করে সম্পর্কের জন্য হ্যাঁ বলে দিলেন। সিয়া এবং রাঘবের মনে হচ্ছিল যেন তারা জীবনের সবথেকে কঠিন যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু এটা ছিল কেবল প্রথম ধাপ। আসল পরীক্ষা তো এখনও বাকি ছিল। বিয়ের তারিখ 1 মাস পরে ঠিক হলো। বিবাহের প্রস্তুতি পুরো দমে চলতে থাকল। রাঘব এবং সিয়া ইভেন্ট অর্গানাইজারের সাহায্যে বড়যাত্রীর ব্যবস্থাও করে নিল। কিন্তু বিয়ের 2 সপ্তাহ আগে এক রাতে রামদাসজি খুব ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করতে লাগলেন। ভেবেছিলেন একটু বিশ্রাম করবেন, কিন্তু রাতে হঠাৎ শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে হালকা জ্বর, তারপর বমি। রাঘব দেরি না করে তাকে নিজের গাড়িতে বসালো এবং সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালের দিকে রওনা হলো। ইমার্জেন্সিতে ভর্তি করার সময় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ডাক্তার চেক আপ করলেন, ওষুধ দিলেন,
এবং কিছুক্ষণ পরে অবস্থা সামলে উঠল। রাঘব সারা রাত তার মাথার কাছে বসে রইল। পরের দিন সকালে যখন রামদাসজির অবস্থা স্থিতিশীল হল, ডাক্তাররা তাকে বাড়ি গিয়ে পাঠানোর অনুমতি দিলেন। ডাক্তার খাদ্য এবং পানীয়ের প্রতি বিশেষ মনোযোগ দিতে বললেন। রাঘব মাথা নাড়ল এবং রামদাসজিকে সাহায্য করে বাড়ি নিয়ে এলো। বাড়ি পৌঁছানোর পরেও রাঘব তার দেখভালে কোনো ত্রুটি রাখল না। একটু পরপর সে তার জন্য কিছু না কিছু বানিয়ে আনত, কখনো গরম স্যুপ, কখনো খিচুড়ি। রামদাসজিকে নিজের হাতে খাওয়াত, যেমন কোনো ছেলে তার বাবার সেবা করে। সেই দিন দুপুরে সিয়া রামদাসজির খোঁজ নিতে এলো। সে রাঘবের দিকে তাকিয়ে বলল, রাঘব তো সারা রাত হাসপাতালে আমার মাথার কাছে বসেছিল, এক মুহূর্তের জন্যও নড়েনি। আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে এত আপন করে নেবে। তখনই রাঘব মজা করে বলল, আরে আঙ্কেলজি, আপনি ঠিক থাকলে তবেই তো আমাদের বিয়েটা হবে। তার কথায় তিনজনেই হেসে উঠল। অজান্তেই হোক না কেন, তিনজন অচেনা মানুষ একটি পরিবার হয়ে গিয়েছিল। রামদাসজির শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল। বিয়ের প্রস্তুতি আবার গতি পেল। অবশেষে সেই দিনটি এলো যার জন্য রাঘব, সিয়া এবং রামদাসজি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিয়ের দিন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হয়তো প্রতিটি গল্পকেই তার অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। জয়মালা শুরু হওয়ার কিছুক্ষণ আগে কনে পক্ষের একজন ভদ্রলোক, যিনি পালওয়ালিরই ছিলেন, হঠাৎ রামদাসজির দিকে তাকাতে লাগলেন এবং বারবার চোখ মিটমিট করে তার দিকে দেখতে লাগলেন, যেন কোনো ভুলে যাওয়া ছবি মনে আসছে। হঠাৎ তিনি পাশে দাঁড়ানো কর্নেল রঘুবীর সিংকে বললেন, আপনি কি জানেন এই বৃদ্ধ কে? কর্নেল বললেন, আরে মিশ্রাজি, ইনি তো রামদাসজি, রাঘবের বাবা। কানপুরে থাকতেন, আগে জেনারেল স্টোর চালাতেন, এখন রাঘবের সাথেই থাকেন। শুনে মিশ্রাজি অবাক হয়ে গেলেন এবং ধীরে ধীরে বললেন, একেবারেই না। যে বৃদ্ধ লোকটি বরের বাবা সেজে এখানে বসে আছেন তাকে আমি ভালো করে চিনি। তিনি কানপুরে নন, পালওয়ালে থাকেন। তিনি কোনো জেনারেল স্টোরওয়ালা নন। একটি ছোট মুদি দোকান ছিল একসময় তার, এখন তো সেটাও নেই। বহু বছর আগের পরিচয় আমার তার সঙ্গে। তার ছেলের নাম তো রাজীব এবং সে বিবাহিত। আপনি কি মজা করছেন নাকি? না, আমি খামো মজা করব। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন, এখানেই দুধের দুধ জলের জল হয়ে যাবে। কর্নেলের ভ্রু কুঁচকে গেল, মুখ একদম শক্ত হয়ে গেল। তিনি দেরি না করে মণ্ডপে পৌঁছলেন। জয়মালা শুরু হতে যাচ্ছিল, এমন সময় একটি কর্কশ আওয়াজে সবার হৃৎস্পন্দন থেমে গেল। 1 মিনিট, এখানেই থামাও সব কিছু। রাঘব ঘাবড়ে গেল। কি হয়েছে আঙ্কেল? কর্নেলের আওয়াজ তীব্র হয়ে উঠল। তোমার সাহস কি করে হলো আমাকে ধোকা দেবার? আর এই লোকটা? আঙ্কেল, আমি আপনাকে সব শান্ত হলো ভেবেছি, রাঘব কাঁপা কাঁপা গলায় বলল। কর্নেল সিয়ার দিকে তাকালেন, যার চোখ জলে ভরে এসেছিল। মণ্ডপে নীরবতা নেমে এলো। অতিথিদের চোখ রামদাসজি, রাঘব এবং সিয়ার উপর আটকে গেল। সিয়ার চোখ ছলছল করছিল, আর রাঘবের মুখ এমন ছিল যেন তার সমস্ত পৃথিবী ডুবে যেতে চলেছে। বিয়ে, যা কিছুক্ষণ আগে আনন্দের উৎসব ছিল, এখন বাতিল হওয়ার দ্বারপ্রান্তে ছিল। রামদাসজি একটি গভীর নিঃশ্বাস নিলেন। তার মন চাইছিল যে তিনি সেখান থেকে পালিয়ে যান, কিন্তু তার চোখে রাঘব এবং সিয়ার কাঁদো কাঁদো মুখ বারবার ভেসে উঠছিল। তিনি এগিয়ে এলেন এবং কর্নেল সাহেবের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন, কর্নেল সাহেব, আমাকে একটি সুযোগ দিন। আমি সবকিছু সত্যি বলছি। কর্নেল সাহেব রাগের সঙ্গে বললেন, সত্যি? এখন আর কি সত্যি বাকি আছে? আপনি আমাদের ধোঁকা দিয়েছেন, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছেন। রামদাসজি মাথা নিচু করলেন, কিন্তু তার কণ্ঠে একটি অদ্ভুত শক্তি ছিল। ভাই সাহেব, আমি ধোঁকা দিইনি। আমি শুধু একটি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছি। রাঘব আমার আপন ছেলে নয়, এটা সত্যি, কিন্তু আপনজনের থেকেও সে আমার কাছে বেশি কিছু। আমি তাকে, আর সে আমাকে আপন করে নিয়েছে, মন থেকে। তিনি রাঘবের দিকে তাকালেন এবং তার চোখ ভিজে গেল। এই ছেলেটি অনাথ। সে নিজের পরিশ্রমে নিজের জীবন তৈরি করেছে। তার শুধু একটিই ইচ্ছে ছিল, সিয়াকে নিজের জীবনসঙ্গী করার। আর আমি এমন একজন বাবা যাকে নিজের বাড়িতে কোনো সম্মান দেওয়া হয়নি। আমার নিজের ছেলে আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এই ছেলেটি আমাকে সম্মান দিয়েছে, আমাকে বাবার মর্যাদা দিয়েছে। মণ্ডপে নীরবতা আরও গভীর হল। রামদাসজি কর্নেল সাহেবের দিকে তাকালেন এবং এগিয়ে বললেন, ভাই সাহেব, আমি আপনার সাথে মিথ্যা বলেছি, এর জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু এই মিথ্যা আমি আপনাকে ধোঁকা দেবার উদ্দেশ্যে বলিনি, এই 2 সন্তানের সুখের জন্য বলেছি। রাঘবের চেয়ে ভালো ছেলে আপনি কোথাও পাবেন না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। সিয়া আর রাঘব একে অপরকে খুব বেশি ভালোবাসে। তাদের ভালোবাসা খাঁটি এবং এই কারণেই আজ আমি তাদের জন্য দাঁড়িয়েছি। আপনি যদি চান তবে আমাকে এখান থেকে বের করে দিন, কিন্তু এই বাচ্চাদের সুখ কেড়ে নেবেন না। সিয়া, যে এতক্ষণ চুপ ছিল, সে এগিয়ে এলো। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। বাবা, আঙ্কেল যা করেছেন তা আমার আর রাঘবের জন্য করেছেন, আর আমাদের কথাতেই করেছেন, কারণ রাঘব আর আমি একে অপরকে খুব ভালোবাসি।
আপনি যদি রাঘবরিয়া আমার থেকে আলাদা করেন তবে আমি কখনো সুখী হতে পারব না। কর্নেল সাহেবের মুখ এখনও রাগে শক্ত ছিল, কিন্তু তার হৃদয় এখন গলে যাচ্ছিল। সিয়ার মা ধীরে ধীরে তার হাত ধরলেন এবং বললেন, দেখুন, রাম ভাই সাহেবের কথায় সত্যতা আছে, আর সিয়া, আমাদের মেয়ের সুখই তো আমাদের জীবন। কর্নেল সাহেব অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর একটি সিদ্ধান্ত নিয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠলেন এবং বললেন, রামদাসজি, আপনি যা করেছেন তা ভুল ছিল, কিন্তু আপনার কথা এবং এই বাচ্চাদের ভালোবাসা আমাকে ভাবতে বাধ্য করেছে। আমি সিয়ার সুখের জন্য হ্যাঁ বলছি, কিন্তু এটা আমার শেষ সতর্কতা, আর কোনো মিথ্যে নয়। মণ্ডপে খুশির ঢেউ বয়ে গেল। সিয়া তার মাকে জড়িয়ে ধরল এবং রাঘব রামদাসজির দিকে আনন্দের সাথে তাকাল। তার চোখ ছলছল ছিল, কিন্তু মুখ গর্ব এবং শান্তিতে উজ্জ্বল ছিল। জয়মালা রীতি আবার শুরু হল এবং বিয়ে খুব ধুমধাম এবং হাসি খুশিভাবে সম্পন্ন হল। বিয়ের পর সিয়া রাঘবের বধূ হয়ে তার বাড়িতে এলো। রাঘবের বাড়ি এখন ভালোবাসা এবং হাসিতে ভরে উঠল। সিয়া বাড়িতে আসার 2 দিন হয়ে গিয়েছিল, কিন্তু তৃতীয় দিনের সকালে যখন সিয়া তার ঘর থেকে বাইরে এলো, তার নজর রামদাসজির ঘরের দিকে গেল। দরজা খোলা ছিল এবং ঘর খালি। তার বুক ধক করে উঠল। রাঘব, সে ঘাবড়ে গিয়ে ডাকল। রাঘব দৌড়ে এলো, এখানে ওখানে দেখল, কিন্তু রামদাসজি কোথাও নেই। বিছানায় একটি ছোট কাগজের টুকরো এবং কিছু টাকা রাখা ছিল। রাঘব কাপা হাতে কাগজটি তুলে নিল এবং পড়ল, বাবা রাঘব, মা সিয়া, এই সেই 10,000 টাকা যা তোমরা আমাকে বাবার চরিত্র নিভানোর জন্য দিয়েছিলে। কিন্তু আমার এদের প্রয়োজন নেই। তোমাদের সাথে কাটানোই কিছুদিন আমাকে এমন শান্তি দিয়েছে যেন আমি আমার পুরো জীবন যাপন করে নিলাম। তোমরা আমাকে সেই সম্মান এবং ভালোবাসা দিয়েছ যা আমি নিজের বাড়িতে হারিয়েছিলাম, কিন্তু এখন আমার যেতে হবে। আমি তোমাদের উপর বোঝা হতে চাই না। তোমাদের নতুন জীবন শুরু হয়েছে, এটি মন খুলে বাঁচো। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে, রামদাস। সিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। বাবা, বাবা আমাদের ছেড়ে চলে গেলেন? তার আওয়াজ কাঁপছিল। রাঘবের বুকে একটি তীক্ষ্ণ যন্ত্রণা জেগে উঠল, সেই একই ব্যথা যা সে অনাথ হওয়ার শাস্তি হিসেবে বছরের পর বছর সহ্য করেছিল। না সিয়া, সে দৃঢ় স্বরে বলল, তিনি বেশি দূরে যাননি, আমরা তাকে খুঁজে বের করব। দেরি না করে রাঘব এবং সিয়া তাকে খুঁজতে বের হল। তারা বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন সব জায়গায় দেখল, কিন্তু তাকে পেল না। অবশেষে তারা রামদাসজিকে শহরের বাইরের প্রান্তে একটি বটগাছের নিচে বসে থাকতে দেখল, মুখ বিষণ্ণ কিন্তু অত্যন্ত শান্ত। বাবা, রাঘবের কণ্ঠা যন্ত্রণা এবং স্বস্তির মিশ্রণ ছিল। সে এবং সিয়া তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেল। আপনি আপনি আমাদের ছেড়ে কেন যাচ্ছেন? রামদাসজি তাদের দিকে তাকালেন এবং তার চোখ ভিজে গেল। বাবা, তোমরা আমাকে সেই সম্মান দিয়েছ যা আমি আমার জীবনে হারিয়েছিলাম। তোমাদের বিয়ে হয়ে গেল, তোমাদের জীবন গুছিয়ে গেল, কিন্তু আমি এখন একজন বৃদ্ধ মানুষ। আমি তোমাদের উপর বোঝা হতে চাই না। সিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। বাবা, আপনি বোঝা নন, আমাদের শক্তি। আপনি আমাদের একে অপরের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের পরিবার দিয়েছেন। আমরা আপনাকে সারা জীবন আমাদের বাবা হিসেবেই চাই। আমাদের বাড়িতে আপনি না থাকলে সেই ঘর শূন্য হবে। রাঘবের কণ্ঠস্বরও ভিজে গেল। বাবা, আমি অনাথ, আমার কাছে কখনো কোনো আপনজন ছিল না, কিন্তু আপনি আমাকে সেই ভালোবাসা এবং আদর দিয়েছেন যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। আমার এবং সিয়ার আপনাকে প্রয়োজন, আমরা আপনার ছাড়া অসম্পূর্ণ। রামদাসজির চোখ জলে ভরে এলো। রাঘব এবং সিয়া তাকে নিজেদের কাছে রাখার জন্য ব্যাকুল ছিল। আমি কখনো ভাবিনি যে কোনো পর আমাকে এত আপন মানবে। তার আওয়াজ কাঁপতে লাগল। সিয়া তার হাত ধরল এবং বলল, না বাবা, পর নন, আমরা আপনার আপন। এবার বাড়ি চলুন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাকে কখনো একা ছেড়ে দেব না। অবশেষে তিনি রাজি হলেন এবং বাড়ি ফিরে এলেন। কিন্তু পরের দিনই রাঘবের বাড়িতে একটি অচেনা কড়া নাড়া শব্দ হল। সিয়া দরজা খুলল এবং সামনে রাজীব দাঁড়িয়েছিল। তার মুখ বিষণ্ণ এবং চোখ অনুশোচনায় ভরা। বাবা, আমার বাবা কি এখানে আছেন? সে মৃদু স্বরে জিজ্ঞাসা করল। সিয়া তাকে ভেতরে ডাকল এবং রাঘব রামদাসজিকে ডাকল, যিনি তখন বাড়ির ছোট লনে রাঘবের সাথে চা খাচ্ছিলেন। রাজীবকে দেখেই রামদাসজি থমকে গেলেন। রাজীব! তার কণ্ঠে বিস্ময় ও যন্ত্রণার মিশ্রণ ছিল। রাজীব তার পায়ে পড়ে গেল। বাবা, আমাকে ক্ষমা করে দিন।
আমি আপনাকে প্রত্যাখ্যান করেছি। আপনার সম্মান ধুলোয় মিশে যেতে দেখেও চুপ করেছিলাম। কিন্তু যখন আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন, তখন আমার এহসাস হলো আমি কি হারিয়েছি। রামদাসজির চোখ ভিজে গেল। রাজীবও চোখের জলে জলে ভেসে যেতে লাগল। বাবা, আমি ভুল ছিলাম। স্বপ্ন তার কাজের জন্য অনুতপ্ত। সোনু রোজ আপনার খোঁজ করে। বাবা রামদাসজি রাজীবের দিকে তাকালেন এবং বললেন, রাজীব, তুমি আমার ছেলে এবং আমি তোমাকে সবসময় ভালোবাসব। কিন্তু আমি এখন এখানে আমার নতুন জগৎ তৈরি করে ফেলেছি। তিনি রাঘব এবং সিয়ার দিকে ইশারা করলেন। এই দুটো সন্তান আমার খুব যত্ন নেয়। ওরা আমাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে। আমি ওদের ছাড়া অসম্পূর্ণ। রাজীব আবার বোঝানোর চেষ্টা করল, দেখুন বাবা, আমি আপনার সব কথা শুনব, কিন্তু দয়া করে বাড়ি চলুন। কিন্তু রামদাসজি মাথা নাড়লেন, না রাজীব, এখন আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, আমি সোনুর সঙ্গে দেখা করতে অবশ্যই আসব এবং সবসময় আসতে থাকব। কিন্তু আমার বাড়ি এখন এটাই। আমি রাগ করিনি বাবা, শুধু ফিরে যেতে চাই না সেখানে যেখানে আমার প্রয়োজন নেই। এখন যেখানে সম্মান পেয়েছি, শেষ নিঃশ্বাসও সেখানেই নেব। সত্যি তো বন্ধুরা, বয়স্কদের সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয়, সম্মান আর আপনজন। তো বন্ধুরা, রামদাসজি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি সঠিক ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এটাও বলবেন যে আপনি আমাদের গল্প কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, আপনার জীবনেও যদি এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা ঘটে থাকে যা আপনি চান আমরা গল্পের আকারে সবার সামনে নিয়ে আসি, তাহলে আপনি আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনি কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।